নমস্কার, কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছাড় সুন্দরবন থেকে এই বার্তাটা আমি দিতে চাইছি। আমার সঙ্গে উপস্থিত একজন হানি কালেক্টর, উনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন এবং সুন্দরবনের জঙ্গলের একদম ডিপ যেসব খাঁড়িগুলো রয়েছে সেই খাঁড়িতে গিয়ে ওনারা মধু কালেকশন করেন নিজের জীবনকে ঝুঁকি নিয়ে, এবং খুব পরিশ্রমের মধ্যে দিয়ে এনারা এই মধু কালেক্ট করেন। জঙ্গলের যে পিওর হানি সেগুলোকে কালেক্ট করেন ওনারা, এবং কিভাবে ওনারা এই হানিগুলোকে কালেক্ট করেন সেই বিষয়ে বিশদ জানতে ওনার মতবাদ এবং ওনার বক্তব্য আমরা শুনব। আপনার নামটা যদি একটু বলেন। গোপাল মন্ডল। আপনার বাড়িটা কোথায়? বাড়ি পাখিরালা, পাখিরালা দক্ষিণ। আচ্ছা, আপনি কিভাবে এই সুন্দরবনের মধু কালেক্ট করেন, কিভাবে আপনাদের প্রসেসিং করে কিভাবে আপনি বিক্রি করেন, বা মধু সংগ্রহের একটু পদ্ধতিটা যদি আমাদেরকে একটু খুলে বলেন। মধু আমরা যখন কাটতে যাই, একটা নৌকো নিয়ে যাই, আর 8-9 লোক থাকি আমরা। ওই 9 আমরা যাওয়ার সময় পুজো দিয়ে আমরা চলে যাই। আবার ওখানে যখন আমরা মধু কালেকশন করতে উঠবো, সেখানেও পুজো দিতে হয়, দিয়ে আমরা তারপরে শুরু করি। কিসের পুজো দেন আপনারা? বন্দি পূজা। আচ্ছা, মা বন্দি পূজা দিচ্ছি, দিয়ে আমরা মধু ভাঙা শুরু করি। কি পদ্ধতিতে আপনার মধুটা ভাঙেন? পদ্ধতি বলতে ওই যে হেতাল পাতা এগুলো ভাঙতে হয়। ওই শুকনো পাতাটা ভিতরে দেওয়া হয়, আর ওই কাঁচা পাতাটা ওপর দিয়ে দেওয়া হয়, দিলে ধোঁয়াটা ভালো হয়। আচ্ছা, তারপরে আমরা একবার চাক পেলাম, যাচ্ছি জঙ্গলের ভিতরে, হেঁটে যাচ্ছি, তো চাক সামনে পড়লো, সেই চাক আবার একটা লোক গাছে উঠবে, আর একজন ওই লগি ধরে ওই ওই হাতালি যে ধোঁয়াটা, ওর একজন ওর দিকে ধরে রাখতে হবে ওপরে, তাহলে ওই ধোঁয়াটা ওর হলে ওরা পোকা মারতে হবে না। আচ্ছা, ধোঁয়াটা হলে ওরা উড়ে পালাবে। হ্যাঁ, পালাবে। আর ও তখন মধুটা কেটে আস্তে আস্তে, তার মানে চাকটা পুরো ফাঁকা হয়ে গেল, তারপরে মধুটা ওখান থেকে মোম সহ মধুটাকে, হ্যাঁ, মধুটা এক সাইডে থাকে, যেখানে আর পোকাগুলো আলাদা, যে বাচ্চা কালে ওগুলো আলাদা থাকে। আচ্ছা আচ্ছা, মধুর সাইডটাকে কেটে নেওয়া হয়। হ্যাঁ, ওই সাইড থেকে মধুটা কেটে নেওয়া হয়। আচ্ছা, আর নিচে একজন ওই যে আড়ি ধরে, ওই উপর তো ও কাটবে আর ওই ধরে নেবে। আড়িটা হলো যেটাকে, যে পাত্রে মধুটা কেটে রাখা হয় সেটাকে আড়ি বলা হয়। আড়ি বলা। থ্যাংক ইউ। ওইটা ওই ও তো উপর থেকে কেটে দিচ্ছে, আর ও নিচে ধরে নেবে, ওই যত উঁচু হোক না কেন, আচ্ছা, ও ঠিক ধরে নেবে। আর তারপরেই তো ওই নৌকোয় আসবো, এই 12টা পর্যন্ত থাকি বেলা। আচ্ছা, 6টা 6:30টার দিকে ডাঙা উঠবো, ওই 12টা পরে আবার নৌকো এসে। আচ্ছা, মধুটা যে ওখান থেকে ওই আড়িতে করে নামানো হলো, তারপরে কি প্রসেসিংয়ে আপনারা ওই মধুটা, এই মোমের মধ্যে দিয়ে মধুটাকে চয়ন করে বার করেন আপনারা? ওটা সন্ধ্যের সময় ওই মধুগুলো সব কাটবো, সন্ধ্যের সময় এক জায়গায় বসে ওইগুলো ট্যাপা হবে, মধুরা বের করা হবে। ওটাকে নিকড়ে ওখান থেকে ও নির্যাসটাকে বার করে নেওয়া হয়, মধু নির্যাসটাকে। তারপর ছেঁকে ভালো করে নেটে ছেঁকে, তারপর ওই ব্যারেল আছে, ব্যারেলের ভিতর ঢোকানো। আচ্ছা আচ্ছা, প্রতিদিন ওই একই 9টা 10টা বেজে যাবে, রাত 11টা বেজে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম। তো আপনারা যখন যান, আপনাদের পারমিশন নিয়ে যেতে হয় নিশ্চয়ই। পারমিশন নিয়ে আপনারা কত দিনের জন্য যান? আগে তো 15 দিন করে পাস দেয়। আচ্ছা, 15 দিনের মধ্যে 10-12 দিন আমরা কাজ করি, আর যাওয়া আসা আছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 2 দিন বাদ দিতে হয়। আচ্ছা। আকাশের ওয়েদার যদি খুব খারাপ থাকে সেই সময় আপনাদের ওয়েদার হলে আমাদের ওই ছোট খাড়ি আছে, ওর ভিতরে ঢুকে যায়, ওই যে ঝড়ের ভয় আছে। নৌকো তো ফুল লোড থাকে না, জল চাল বাজার ঘাট আর নতুন লোক,
তখন ওই নিরাপদ জায়গায় এসে আমাদের থাকতে। আপনারা যে খাড়িতে ঢুকছেন সেই জায়গাটাতে নিরাপদ তো নই, তার মানে ওখানে তো অবশ্যই বাঘ অ্যাটাক করতে পারে। ও রাত্রে সবাই সাবধানে থাকতে হয়। লাইট আছে, লাইট টাইট মারা হয় চারিদিকে। আবার ঝড়টা থেমে গেলে তখন আমার বাইরে চলে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে রাত্রে মোটামুটি আপনাদের ঘুমটা হয় না তেমনভাবে, কারণ ভালো হয় না। হ্যাঁ, কারণ আপনাদেরকে সতর্ক থাকতে হয়। বাঘ অ্যাটাকের এই ভয়াবহতা নিয়ে আপনাদের রাত যাপন করতে হয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনারা কতদিন থাকেন ওখানে? ওখানে ওই 14 দিন, 14 দিন বা 13 দিন এরকম। আচ্ছা, জঙ্গল ভিতরে সব ওই মধু কাটা হয়। আপনারা কতটা ডিপলি যান ও অনেক সেই জঙ্গলে? আপনার সেই নিতাই ধবানি, ওই দুবাকি, গাজীখালি, পীরখালি সব জায়গায়। আমি শুনেছি পীরখালি, গাজীখালি এইখানে নাকি প্রচণ্ড বাঘের উৎপাত বা বাঘ অ্যাটাক করেছে প্রচুর মানুষের। তো আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে একটু যদি বলেন, বাঘ নিয়ে একটু অভিজ্ঞতা সম্পর্কে যদি বলেন। আমরা ভয় আর কি, আমাদের এই এই তো সারা জীবন এই করে খাচ্ছি, আমাদের আর ভয় বলে কিছু নেই। আমাদের যে পীর বাবার একটা অবধ নিয়ে যাই বাঘের ভয়ের জন্য, সেটা আমাদের ভালো কাজ হয়। আচ্ছা আচ্ছা, পীর বাবা কবচ থাকে আমাদের প্রত্যেকের গলায়। আমার ডাঙাগুড়ি চলে যায়, ও বাঘ যদি থাকে ও সামনে চলে যাবে, তোকে পিছন দিকে আসবে এরকম। আচ্ছা, বাঘ নিয়ে পরীক্ষা করেছি। আচ্ছা, বাঘ নিয়ে আপনার সাথে বাঘের মুখোমুখি বা বাঘের একদম কাছাকাছি থেকে আপনার কোনো অভিজ্ঞতা আছে বাঘ সম্পর্কে বা বাঘের সঙ্গে তো লড়াই করেছি আমি। আচ্ছা, ওইটা যদি একটু খুলে বলেন, আপনি কিভাবে বাঘের মোকাবিলা করেছেন বা মাছ ধরতে গিয়ে। কোথায় মাছ ধরতে গিয়েছিলেন, কিভাবে? পীরখালি। পীরখালিতে মাছ ধরতে তো আসছিলাম, আর বাঘ এসে লাভ দেশে পড়ে আমার ঘাট ধরতে এসেছিল। ঠিক আছে, আমার ঘাট ধরতে এসে আমি এই হাতটা ওর গালে ঢুকিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই কাপড় দিয়ে। আচ্ছা, ওনার দেখুন, ওনার বাঘ অ্যাটাক করেছিলেন উনি পীরখালিতে মাছ ধরতে গিয়ে। তো এই মাছ ধরতে গিয়ে ওনাকে বাঘ অ্যাটাক করেছিলেন। উনি ওনার হাতটাকে, বাম হাতটাকে বাঘের গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এবং ওনার সাথে যুদ্ধ করেছিলেন এবং উনি বেঁচে ফিরেছেন বাঘের মুখ থেকে। আমরা শুনেছি বাঘ গালে হাত ঢুকিয়ে দিয়েছিলাম না, পুরো একদম দু ভাগ হয়ে গেছে। ওনার হাতটা দেখুন, শিরা কাটা, এটা এক জায়গায় কাটা। আচ্ছা, হাতের শিরা পর্যন্ত কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ, গলায় নখের দাগ। এবং উনি যথারীতি বাঘের সাথে লড়াই করে জীবন বাঁচিয়ে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ, বাঘের সাথে লড়াই করে উনি জীবনটাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। এটা আমাদের সৌভাগ্য। এবং ওনার অনেক কথা শুনলাম, বাঘ এবং মধু কালেক্ট কীভাবে করেন ওনারা, খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে ওনারা জীবনযাপন করেন। ওনার বাড়ি এটা। তো ওনারা একদম নদীর কিনারে ওনাদের বাড়িটা। আমি এই মুহূর্তে ওনার বাড়িতেই বসে আছি, আর নদীর কিনারে একটা বাড়ির পর। হ্যাঁ, তো ওনার কাছ থেকে আমরা শুনলাম ওনার বক্তব্য। কোশি ভয়েস নিউজ থেকে আমরা এই বার্তাটা দিয়েছি। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় আমরা হানি সম্পর্কে অনেক কথা শুনলাম। হানি কালেক্ট কিভাবে করেন, কিভাবে ওনাদের হানি কালেক্ট করে কিভাবে জীবনযাপন করেন, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে সুন্দরবন জঙ্গল থেকে বাঘে কুমিরের সান্নিধ্যে ওনাদের সাথে যুদ্ধ করে কিভাবে মধু কালেক্ট করে ওনারা বাড়িতে নিয়ে এসছেন। সেই মধুর ওনাদের কষ্টের ফল, হার্ডওয়ার্ক করে ওনারা এই মধুগুলো নিয়ে এসছেন, সেই মধু আমরা দেখাবো। উনি এই 20 লিটার ব্যারেলে এই মধু রেখেছেন এবং পাশে দেখছেন 2 লিটার বোতলে মধু আছে। এটা জঙ্গলে পিওর হানি। তো এই হানি ওনারা কালেক্ট করেছেন এবং
এই হানি কিভাবে কতদিন সংরক্ষিত করা যায় এবং কতদিন সংরক্ষণ থাকে ওনার কাছ থেকে একটু জেনে নেব বিশদ। মধু 1 বছর 1.5 বছর রাখলে কিছু হবে না, এত পিওর মধু তো একদম। আর যে বাক্স মধু ওগুলো 1 বছর থাকবে না, ওই গ্যাস হয়ে যাবে একদম, মানে আচ্ছা বোতলে কি ব্যারেলে গ্যাস হয়ে যাবে ওগুলো। আচ্ছা আচ্ছা। আর এই মধু আবার 1 বছর 1.5 বছর থাকলে কিছু হবে। আমি যতটা জানি যে পাখিরালয়তে কেউ বাক্স মধু চাষ করে না, দেখিনি আমি এখনো। যেহেতু আমি এখানকারই ছেলে, আমি এখনো কোনোদিন বাক্স মধু এখানে চাষ করতে দেখিনি। তো আপনাদেরকে আমি ছোট থেকেই দেখে আসছি যে এখানে আপনারা জঙ্গল থেকে মধু কালেক্ট করেন স্বচ্ছতার সহিত, মানুষকে পরিষেবা দেন, মানুষের ভালোটা তুলে ধরার চেষ্টা করেন, ভালো মধুটা খাওয়ানোর চেষ্টা করেন। তো এই মধুটা আপনারা সংরক্ষিত করে রাখছেন, বলছেন যে 1 থেকে 1.5 বছর আপনারা সংরক্ষিত করে রাখতে পারেন, বা আমি শুনেছি যতটা মধু কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, মধু কোনো নষ্ট মধু কোনোদিন নষ্ট হয় না। তো আপনাদের যেহেতু পিওর মধু, এটা তো আশা করি নষ্ট হবে না। আরও কাঁচের বোতলে কাঁচের জিনিস যদি রাখা যায় হ্যাঁ তো তোমার কতদিন যাবে ঠিক নেই, আচ্ছা, ওইবার থাকবে। উনি বলতে চাইছেন যে কাঁচের বোতলে যদি মধুটাকে সংরক্ষণ করা যায় তাহলে মধুটা অনেক দিন স্টে অনেক করে, দিন থাকবে। মধুটা নষ্ট হবে না। কিন্তু যেহেতু আমাদের এখানে কাঁচের বোতল পাওয়া খুব সমস্যা, ওই কারণের জন্যে পরিস্থিতির শিকার হয়ে এই প্লাস্টিকের বোতলগুলোকে ইউজ করতে হয়। ওই কারণে বোতল থেকে যে একটা সমস্যা, বোতলের যে সমস্যাগুলো থাকে সেইগুলো হয়তো 1.5 বছর সংরক্ষিত থাকে মধুগুলো। উনি এটাই বলতে চাইছেন, এবং উনি বলতে চাইছেন, একটা মেসেজ দিয়েছেন যে মধুটাকে কাঁচের বোতলে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে মধুটা অনেক দিন সংরক্ষিত থাকবে এবং মানুষের খাওয়ার তার উপকারিতা এবং তাৎপর্য অনেকটাই উন্নত মানের হবে, এটা আশা করা যায়। এবং মধুটা একটা মানে কি বলবো, মধুটা আমাদের মেডিসিনেও ব্যবহৃত হয় আমি শুনেছি, এবং বিভিন্ন কার্যক্ষেত্রে মধুর ব্যবহার প্রচলিত। মধুটা আমাদের প্রচণ্ড উপকারী একটা খাদ্যবস্তু। নমস্কার। এবং আমরা এত সময় বলেছি এই মধু সম্পর্কে, ওনার কাছ থেকে বিশদ জানলাম। কোসি ভয়েস নিউজ থেকে ওনাকে তুলে ধরা হলো। নমস্কার সবাইকে। নমস্কার, কোসি ভয়েস নিউজ থেকে আপনারা আছেন বিপ্লব বাছাড়ের সঙ্গে, এবং পাখিরালয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতায় আমরা এই মুহূর্তে চলে এসেছি, এবং আমরা উপস্থিত একদম সুন্দরবন জঙ্গলের নিকট লোকালিটির মধ্যে। এক জঙ্গলের মধ্যে যে খাঁড়ি আছে সেই খাঁড়ির মধ্যে আমরা দেখছি একটা ডিঙি নৌকো। এই যে ডিঙি নৌকো থেকে আপনারা জানেন যে হানি কালেক্ট করতে যান এখানকার হানি কালেক্টররা। তো কী পদ্ধতিতে ওনারা হানি কালেক্ট করেন এবং প্রথম তার কার্যকর কী পদ্ধতিতে ওনারা হানি কালেক্ট করেন এবং কী সিস্টেম অবলম্বন করেন সেগুলো আমরা বিশদ জানব। এবং আমরা ইতিমধ্যে আমরা এই জঙ্গলের পাশাপাশি আপনারা দেখছেন যে হানি কালেক্টর যারা আছেন, এই নিকটস্থ যে ঘরগুলো দেখছেন, এই প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা মানুষ কায়িক পরিশ্রম করে এখান থেকে হানি কালেক্ট করতে যান নিজেদের জীবন ঝুঁকি নিয়ে। জলে কুমির, ডাঙায় বাঘ, এই মতো অবস্থাতে ওনারা হানি কালেক্ট করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির। এই মন্দির সম্পর্কে আমরা বিশদ জানব। আমাদের সঙ্গে উপস্থিত একটা ভাই, তো এই মন্দির সম্পর্কে ওনার কাছ থেকে কিছু জানব। তো
ভাই এই মন্দির সম্পর্কে কিছু যদি বলেন। এই মন্দিরটা ধরুন একটু, এই মন্দিরের যে ঠাকুর বিগ্রহগুলো রয়েছে, তো সেই বিগ্রহগুলোর কোনটা কি একটু যদি বিশদ জানা হয়। আলিমুড়ি আছে, মা বনবী আছে, বাবা দক্ষিণ আছে, শাহজঙ্গলি আছে, আলিমুড়ি আছে, আবার দক্ষিণা আছে। একটু 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 ক্লোজ হয়ে যদি বলা হয়, প্রথমে আছে কে? আলিমুড়ি আছে, না না, ওই ওই সাইড থেকে বনদেবী আছেন, আর ওর কোলে আছে দুকে দুঃখে আছে, আবার শাহজঙ্গলি আছে, শাহজঙ্গলি আর দক্ষিণা আছে, গাজীমুড়ি। গাজি হাতে এইটা গাজীমতি আছেন। আচ্ছা, ওনারা হচ্ছে আমাদেরকে বিশদ জানালেন যে বিগ্রহগুলোর নাম শনাক্ত করলেন, এবং আমাদের মধ্যে উপস্থিত আরেকটা মাসিমা, উনিও এই বিশদ কিছু হেল্প করলেন। তো আপনার নামটা একটু যদি বলেন। সোনাবাড়ি। একটু জোরে। সোনাবাড়ি। সোনাবাড়ুই। আচ্ছা, ওনাকে অশেষ ধন্যবাদ। তো আপনি সুন্দরবন সম্পর্কে যদি এই হানি কালেক্ট মানে মধু কালেকশানের জন্যে যে পদ্ধতি অবলম্বন করেন যদি কিছু বিশদ বলেন। আমাদের ছেলেরা প্রথমে আমাদের পুজো হয়। আচ্ছা, কেমনভাবে কি পদ্ধতিতে পুজোটা হয়? যখন আমাদের মলে যাওয়ার আগে মায়ের থানে এসে সবার পুজো দেওয়া হয়, মায়েদের ডাকা হয়, আমাদের সন্তানকে স্বামী কারো ছেড়ে যাচ্ছে, মা তুমি দেখো, মানে আমাদের যেটা কর্তব্য সেইটুকু আমরা মাকে দেখে আচ্ছা বলে দিই যে মা এই যাচ্ছে, সবাইকে সব ভালো রেখো, সুস্থ রেখো, ভালোভাবে সব ফিরে বাড়ি আসুক, মধু নিয়ে ফিরে আসুক। গাজীর কাছে আরাধনা করি, শাহজঙ্গলির কাছে আরাধনা করি, দক্ষিণায় মেন ওনার কাছে আরাধনা করি, মা মেন মার কাছে আরাধনা করি। এবার আমাদের সাধন করে বেরিয়ে যায়, সাধন করে যখন বেরিয়ে যায় লৌকো সাজায়, লৌকো সাজিয়ে আমাদের লোক মানে যা লাগে সংসারে সব কিছু লৌকো তোলা হয়, তুলে নিয়ে ওরা যাত্রা করে আমাদের মায়ের পুজো দিয়ে যাত্রা করে মহলে যায়। মহলে গেলে তখন আমাদের কি হয়, আমরা বাড়িতে 15 দিন আমাদের বাঁচতে হয়। কি বাঁচতে হয়, আমাদের রাত 4টের সময় উঠতে হয়, আকাশে তারা থাকতে উঠে আমাদের রান্না করতে হয়, ঘর বাড়ি ঝাড় দিতে হয়, বাসন মাজতে হয়, উঠুন বাড়ি ঝাড় দিতে হয়, দিয়ে চান করতে হয়। আমাদের চান করবো সকাল হয়ে যাবে, সারাদিন আমরা ওই খাবো, ওই যা রান্না হবে ওই খাবো। কেউ যদি আমার বাড়ি আসে আমি খেতে বলতে পারবো না, 1 গ্লাস জল দিতে পারবো না। এই যে ধরো আপনি আসবেন আমার বাড়িতে, অনেক দূর থেকে এসেছেন, জল পিপাসা হয়ে গেছে, আমরা দিতে পারবো না। যে জানে সে নিয়ে খাবে, আমরা দিতে পারবো না। বসার জায়গা দেবো না, কাউকে ভিক দেবো না, আমরা সারাদিন ঘুমাতে পারবো না। সারাদিন পরে আমরা সন্ধেবেলা আবার চান করব, চান করে মেয়েরা সব ফুল বাতাসা ধূপ ধুনো এনে মায়ের ওখানে আবার সব মায়ের কাছে আরাধনা করবো সন্ধেবেলা। ওখান থেকে সকালবেলা ঘুমিতে উঠবো, চান করবো, রান্না হয়ে যাবে, চান করে আমরা আবার আসবো মায়ের থানে, এসে মায়ের কাছে আবার আরাধনা করবো। এই 15টা দিনে আমাদের এইভাবে যায়। তার মধ্যেই আমাদের 2 কি 3টে শুক্রবার বাঁচতে হয়। শুক্রবারে আমরা সারাদিন না খেয়ে থাকি, তারাও না খেয়ে থাকে, আমরাও না খেয়ে থাকি। শুক্রবার দিনকে সারাদিন না খেয়ে আমরা সন্ধেবেলা চান করে মায়ের থানে এসে ভোগ দিয়ে মাকে দিয়ে তারপরে আমরা রান্না করে 2টো ভাত খাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আমি এই পাশে যে এগুলো দেখছি আমরা, এইটাকে কি বলা হয়? এবং নৌকার ছাদ, মানে আমাদের নৌকো যে মাছ ধরতে যায় এটা নৌকাটা ছাদ বলে। আচ্ছা, নৌকোর ছই বলে। ছই বলে, হ্যাঁ, এটাকে ছাদ বলি। হ্যাঁ, এটাকে নৌকার ছই বলা হয়। এবং এর পাশে যেটা আছে ওটা মাছের বাক্স, এটা একটা মাছের বাক্স আছে, এর ভিতরে বরফ দিয়ে মাছ রাখা হয় যখন মাছ ধরতে যান ওনারা। তো অনেক দিনের ব্যাপার, মাছ সংরক্ষণ করে রাখার জন্য বরফ দিয়ে এই বাক্সের ভিতরে মাছটাকে সংরক্ষণ করে রাখা হয়। তারপরে লোকালিটিতে এসে সেই মাছ 4-5 দিন পরে মাছটাকে তুলে বাজারে বিক্রির জন্যে নিয়ে যাওয়া হয়। তো ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো আমাদের কাছে তুলে ধরার জন্যে।
আমরা দেখতে পাচ্ছি ওই যে মাছটা দেখা যাচ্ছে, এই মাছটাকে গুলে মাছ বলছেন এখানকার মানুষ। তো এই মাছটাকে গুলে মাছ বলে। এরা এই বড় বড় যে ছোট ছোট ডিপ, যে গর্তগুলো করেছে এই মাছগুলোতে এই যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছি আমরা, লবণাক্ত জলের কারণে এখানে যে উদ্ভিদগুলো জন্মায়, ম্যানগ্রোভস জাতীয় উদ্ভিদ, তো এই উদ্ভিদগুলো শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হওয়াতে পরিবেশের যে সৃষ্টিকে অবলম্বন করে এই শ্বাসমূলগুলো হয়ে থাকে। প্রতিটা গাছের নিচে যে শ্বাসমূল দেখা যাচ্ছে, এখান থেকে ওরা শ্বাস প্রশ্বাস চালায়। আপনারা দেখছেন এখানে যে গর্তগুলো রয়েছে, এই গর্তগুলো করেছে এই চরে থাকা যেসব শামুক এবং বিভিন্ন প্রজাতির যে লাল কাঁকড়াগুলো, এবং এখানকার মানুষজন যেটা বলছে যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, তার মানে ছোট ছোট মাছগুলো, সেই মাছগুলো হচ্ছে গুলে মাছ বলছেন ওনারা। তো এই যে গর্তগুলো করেছে, এই গর্তের উপকারিতাও রয়েছে সুন্দরবনের ভারসাম্যের উপরেও এর অবশ্যই গুরুত্ব রয়েছে। যে গর্তগুলো করছে অনেকটা ডিপ, এবং এখানে গড়ে ওঠা যেসব ম্যানগ্রোভস উদ্ভিদগুলো, সেই উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের খুব সমস্যা হয়, যেহেতু এখানকার লবণাক্ত জল এবং এই যে ডিপ গর্তগুলো রয়েছে, এই গর্তের ভেতর দিয়ে গাছগুলো শ্বাস প্রশ্বাস নিতে পারে। তো পৃথিবীর এক বৈচিত্র্যময় জায়গায় এই সুন্দরবন, তো এগুলো খুব নিখুঁতভাবে দেখা দরকার আমাদের, কারণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব জগৎ, এই পরিবেশকে একটা সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে এই ছোট ছোট জীব জগৎ। আপনারা দেখছেন এটাকে, এই সামনে দেখছি আমরা, এটাকে বলা হয় নৌকার ছই। এবং এখানে যে বাড়িগুলো দেখছেন, এনারা ওতপ্রোতভাবে এই সুন্দরবনের বিভিন্ন
কায়িক পরিশ্রমের যে মধু কালেকশান এবং মাছ কাঁকড়া ধরতে জানে এনারা, এবং এটা দেখছি এটাও একটা মন্দির, যেটাকে আমরা বলি বনবিবি মন্দির। এটা আপনারা দেখছেন বনবিবি মন্দির, এবং এর পাশেই আছে অনেকগুলো জাল। এই জালগুলো দিয়েই জঙ্গলে এবং নদীতে মাছ ধরতে যান। অনেক দূরে নদীর অনেক গভীরে ওনারা এই মাছ ধরতে যান এই জালগুলো নিয়ে। এবং এই পুকুরে দেখা যাচ্ছে একটা বড় পিপ বলা হয় এইগুলোকে, ব্লু কালারের যে পিপটা দেখা যাচ্ছে, এইগুলো নদীতে এই জালটাকে ভাসিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়। এবং এর পাশে যে নিচে যে জালগুলো আছে, এইগুলো হচ্ছে ইলিশ ধরার কাজে ব্যবহৃত হয়। যে নিচে যে জালগুলো আছে এবং যে বোল্টগুলো রয়েছে প্লাস্টিকের, এগুলো দিয়ে জালটাকে ভাসিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়। তো আপনারা দেখছেন এই জালগুলো দিয়েই মাছ ধরা হয়। নদীর যে খাঁড়িগুলো থাকে সেই খাঁড়িগুলোতে দিয়েই মাছ ধরা হয়। এটা সুন্দরবন জঙ্গল। আপনারা দেখছেন ওই যে দিগন্ত রেখার ওপারটা দেখা যাচ্ছে যে জঙ্গলটা, এটা সুন্দরবন জঙ্গল। এবং এটা লোকালিটির মধ্যে যে নদীর কিনারে যে জঙ্গলটা গড়ে ওঠে, সেই জঙ্গলের কিছু অংশ গাছ এখানে আছে। এবং যে গাছগুলো আছে, যেহেতু লবণাক্ত জল এখানে, সেই কারণে যে গাছের গোড়ায় যে শাখামূলগুলো উঠে আছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে শাখামূলগুলো উঠে আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে একটা ছোট্ট পাখি চলে এসছে, দোয়েল পাখি।